আজকের ভিডিওতে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 এর একটি প্রশ্ন সমাধান করা হয়েছে। আজকে সমাধানকৃত প্রশ্নটির কোড হচ্ছে বিটা সেট 1। এই প্রশ্নটিতে মোট 80টি এমসিকিউ রয়েছে। তার মধ্যে গণিত অংশের এমসিকিউগুলো খুব সহজভাবে সমাধান করা হয়েছে। 1 নম্বর হতে 20 নম্বর পর্যন্ত মোট 20টি প্রশ্ন গণিত অংশ হতে এসেছে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়ির সঠিক সময় নির্দেশ করবে? আমরা জানি একটা ঘড়িতে মোট ঘন্টা থাকে 12টি এবং 1 ঘন্টার সমান হচ্ছে 60 মিনিট। সেই হিসেবে 12কে 60 দিয়ে গুণ করলে মোট মিনিট হয় 720টি। তাহলে একদিনে যদি 10 মিনিট করে সময় হারায়, 720 মিনিট সময় পূরণ হতে লাগবে। 720কে 10 দিয়ে ভাগ করলে 72 দিন। তাই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 72। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? সঠিক উত্তর দ্বিগুণ। 3 নম্বর প্রশ্ন, কোনটি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, 5 সন্তানের বয়সের গড় 7 বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। পিতার বয়স কত? আমরা প্রথমে 5 সন্তানের মোট বয়স বের করে নিয়েছি। প্রশ্নে রয়েছে 5 সন্তানের গড় বয়স হচ্ছে 7 বছর। তাই আমরা 5কে যখন 7 দিয়ে গুণ করে দিলাম, 5 সন্তানের মোট বয়স বের হয়ে আসলো 35 বছর। এরপর বলা আছে পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। তাই আমরা পিতা সহ তাদের মোট বয়স বের করলাম। সন্তান 5 জন, পিতা 1 জন, মোট হচ্ছে 6 জন এবং তাদের গড় বয়স হচ্ছে 13 বছর। আমরা যখন 6কে 13 দিয়ে গুণ করব, তখন পিতা সহ তাদের মোট বয়স বের হয়ে আসবে 78 বছর। পিতার বয়স বের করতে গেলে 78 থেকে 35 বিয়োগ করতে হবে। 78 থেকে 35 বিয়োগ করে দিলে পিতার বয়স বের হয়ে আসে 43 বছর। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে 2 বছর কম। মুমিনের বয়স যখন 5, তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 হলে আফজালের বয়স কত? তাহলে আমাদের এখান থেকে আফজালের বয়স কত বছর সেটি বের করে নিতে হবে। প্রথমে রয়েছে আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আমরা প্রথমে লিখলাম, মনে করি রহিমের বয়স সমান ক বছর। যেহেতু করিমের বয়স রহিমের বয়সের চেয়ে 3 বছরের ছোট, তাই লিখলাম করিমের বয়স সমান ক বিয়োগ 3 বছর। আবার বলা আছে আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে 2 বছর কম। তাই আমাদের আফজালের বয়স হবে করিমের বয়স থেকে 2 বছর কম। করিমের বয়স হচ্ছে ক বিয়োগ 3 বছর। সেই হিসেবে আফজালের বয়স হবে ক বিয়োগ 3 বিয়োগ 2 সমান আসে ক বিয়োগ 5 বছর। এরপর বলা আছে মুমিনের বয়স যখন 5, তখন আব্দুল করিম জন্মেছে। সেই সময় আমাদের মুমিনের বয়স বের করতে গেলে করিমের বয়সের সাথে 5 বছর যোগ করতে হবে, কারণ যখন করিম জন্মেছে তখন মুমিনের বয়স 5 বছর হয়ে গেছে। তাই আমরা লিখলাম ক বিয়োগ 3 যোগ 5 সমান আসতেছে ক যোগ 2 বছর। তাহলে এরপরে বলা আছে তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 হলে। তাহলে আমাদের এখানে আমরা 4 জনের বয়স বের করে নিয়েছি। এই 4 জনের বয়সের মধ্যে যার বয়স সবচেয়ে বড় তিনি হচ্ছেন মুমিন এবং তার বয়স হচ্ছে ক যোগ 2 বছর। তাই আমরা লিখলাম প্রশ্ন মতে ক যোগ 2 সমান হচ্ছে 52 বা ক সমান 52 বিয়োগ 2। 52 থেকে 2 বিয়োগ করলে আমাদের ক সমান বের হয়ে আসবে 50 বছর। আমাদের আফজালের বয়স কত সেটা বের করতে হবে। আমরা আফজালের বয়সকে ক বিয়োগ 5 বছর ধরেছি, সুতরাং আফজালের বয়স হবে ক বিয়োগ 5 সমান 50 বিয়োগ 5। 50 থেকে 5 বিয়োগ করলে আসতেছে 45 বছর। সেই হিসেবে আমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 45 বছর। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে x প্লাস ওয়াই সমান 17 এবং এক্স ওয়াই সমান 60 হলে x মাইনাস ওয়াই সমান কত? আমাদের x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, তার পাশাপাশি এক্স ওয়াই এর মান দেওয়া আছে। x মাইনাস ওয়াই সমান কত সেটা বের করে নিতে হবে। আমরা x মাইনাস ওয়াই এর মান বের করার জন্য x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করেছি। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। और x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমাদের x প্লাস ওয়াই এর মান হচ্ছে 17, তার উপরে লিখলাম 17 স্কোয়ার। এরপর হচ্ছে 4xy, 4 লিখলাম, xy এর মান হচ্ছে 60। তাহলে 4 ইন্টু 60। 17কে যখন স্কোয়ার করবো তখন মান বের হয়ে আসবে 293। এরপরে 4কে যখন 60 দিয়ে গুণ করবো তখন আসবে 240। 293 থেকে যখন 240 বিয়োগ করবো তখন বিয়োগফল আসবে 49। এরপর আমাদের x মাইনাস ওয়াই এর মান বের করতে গেলে আমাদের 49কে রুট পাওয়ার করে দিতে হবে। 49কে রুট পাওয়ার করে দিলে আমাদের x মাইনাস ওয়াই এর মান বের হয়ে আসে 7। তাই আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 7।
7 নম্বর প্রশ্ন, a প্লাস বি সমান 6 এবং এ বি সমান 8 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে হবে, সেজন্য আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করেছি। সেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এ প্লাস বির মান হচ্ছে 6, তাই আমরা 6 স্কোয়ার লিখলাম। একইভাবে রয়েছে 4 এ বি, 4 লিখলাম, এ বির মান হচ্ছে 8, তাই 8 বসালাম। 6কে স্কোয়ার করলে আসবে 36 এবং 4কে 8 দিয়ে গুণ করলে আসে 32। 36 থেকে 32 বিয়োগ করে দিলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের হয়ে আসে 4। নম্বর প্রশ্নটি হচ্ছে, সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? আমাদের ওই ব্যক্তির মূলধন কত টাকা সেটা বের করে নিতে হবে। যখন সুদের হার 7% থেকে কমে 5% হয়ে গেছে, তখন 5 বছরে তার আয় 70 টাকা কমে গেছে। আমরা অঙ্কটি নিচে সমাধান করেছি। প্রথমে লিখলাম সুদের হার কমে সমান 7% বিয়োগ 5%। 7% থেকে 5% বিয়োগ করলে 2% থাকে। এরপরে লিখলাম 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা। যেহেতু 2% কমে, সেই হিসেবে 100 টাকায় 1 বছরে কমবে 2 টাকা। সুতরাং আমাদের সময় হচ্ছে 5 বছর। 100 টাকায় 5 বছরে কমবে 2 গুণ 5 সমান হচ্ছে 10 টাকা। এরপরে লিখলাম 10 টাকা কমে মূলধন 100 টাকায়। সুতরাং 1 টাকা কমে মূলধন 100 ভাগ 10 টাকায়। 70 টাকা কমে মূলধন 100 গুণ 70 ভাগ 10 টাকায়। 100কে 70 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দিলে আমাদের মূলধন বের হয়ে আসবে 700 টাকা। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 700 টাকা। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, এক ব্যক্তি শেয়ার ব্যবসায়ে 9 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় হচ্ছে 9 টাকা। 100 টাকা অভিহিত মূল্য, শেয়ারের বাজার দর 150 টাকা। ওই ব্যক্তির বাৎসরিক আয় কত? আমাদের ওই ব্যক্তির বাৎসরিক আয় কত সেটা বের করতে গেলে আগে বের করতে হবে তিনি কতটি শেয়ার ক্রয় করেছেন। তিনি 9 লক্ষ টাকা শেয়ার ক্রয় করেছেন এবং প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে 100 টাকা। আমরা যখন 9 লক্ষকে 100 দিয়ে ভাগ করে দিব, তার ক্রয়কৃত শেয়ার সংখ্যা বের হয়ে আসবে 9000টি। আবার শেয়ার প্রতি তার লভ্যাংশ হচ্ছে 9 টাকা, তাই আমাদের বাৎসরিক আয় বের করতে গেলে 9000কে 9 দিয়ে গুণ করতে হবে। 9000কে 9 দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে আসে 81,000 টাকা। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? তাহলে কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে সেটা বের করতে গেলে আগে আমাদের সাইকেলটির ক্রয় মূল্য বের করে নিতে হবে। আমরা প্রথমে লিখলাম 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান আসতেছে 90 টাকা। আমাদের ক্রয় মূল্য বের করতে গেলে এই 7,200কে আমাদের 90 দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে। এই 90 টাকা হচ্ছে আমাদের 10% ক্ষতিতে বিক্রয় মূল্য এবং 100 হচ্ছে আমাদের ক্রয় মূল্য বের করার জন্য। 7,200কে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে আসবে 8,000 টাকা। এখন আমরা বের করব 12% লাভে বিক্রয় মূল্য কত। 12% লাভে বিক্রয় মূল্য কত টাকা সেটা বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য রয়েছে 8,000 টাকা, সেটা লিখছি। পাশে 8,000 টাকার উপর 12% যে লাভ রয়েছে সেটা যোগ করে দিয়েছি। 8,000 টাকার 12% হচ্ছে 960 টাকা। 8,000 টাকার সাথে 960 টাকা যোগ করে দিলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে আসবে 8,960 টাকা। 11 নম্বর প্রশ্ন, 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে? আমরা নিচে অঙ্কটি সমাধান করলাম। একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। সুতরাং 20% লাভে একটি কমলার বিক্রয় মূল্য হবে 4 যোগ 4-এর উপর লাভ 20%। তাহলে 4-এর 20% হচ্ছে 0.80, যোগ করে দিলে 4.80 টাকা বের হয়ে আসে। অর্থাৎ একটি কমলা 20% লাভ করতে চাইলে 4 টাকা 80 পয়সায় বিক্রয় করতে হবে। এখন আমরা বের করব 24 টাকায় কতটি কমলা বিক্রয় করতে হবে। তাহলে 24 টাকায় কতটি কমলা বিক্রয় করতে হবে সেটা বের করতে গেলে 24কে 4.80 দিয়ে ভাগ করে দিতে হবে। 24কে 4.80 দিয়ে ভাগ করে দিলে উত্তর বের হয়ে আসবে 5টি। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5টি। একটি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। তাহলে মোট যতজন শিক্ষার্থী তার উপর 80% ছাত্রাবাসে অবস্থান করে। আবার ছাত্রাবাসে সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যে 80% ছাত্রছাত্রী ছাত্রাবাসে থাকে তার মধ্যে 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয়, অর্থাৎ যে 60% শিক্ষার্থী একক কক্ষ পায় তাদের সংখ্যা যদি 1200 হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা নিচে অঙ্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটা নির্ণয় করেছি। প্রথমে লিখলাম, মনে করি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ক। এর মধ্যে ছাত্রাবাসে অবস্থান করে হচ্ছে 80%। সুতরাং ছাত্রাবাসে অবস্থান করে হবে ক এর 80%। 80%কে আমরা যখন ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দশমিকে প্রকাশ করি তখন সেটা 0.80 হয়। তা ক কে 0.80 দিয়ে গুণ করলে 0.80 ক আসবে।
এরপরে রয়েছে প্রশ্নে একক কক্ষপাই হচ্ছে 60%। তো আমরা লিখলাম একক কক্ষপাই, তাহলে যতজন ছাত্রছাত্রী অবস্থান করে তাদের মধ্যে 60% একক কক্ষপাই। 0.80 ক ছাত্রছাত্রী অবস্থান করে এবং তাদের মধ্যে একক কক্ষপাই 60%। 60% মানে হচ্ছে 0.60। 0.60কে যখন 0.80 ক দিয়ে গুণ করব তখন আমাদের একক কক্ষপাই বের হয়ে আসবে 0.48 ক। তাহলে একক কক্ষ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1200 জন। তাই আমরা লিখলাম প্রশ্ন মতে 0.48 ক সমান হচ্ছে 1200, বা ক সমান ক এর মান বের করতে গেলে 1200কে 0.48 দিয়ে ভাগ করে দিতে হবে। 1200কে 0.48 দিয়ে ভাগ করে দিলে আমাদের ক সমান বের হয়ে আসবে 2500। আমরা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীকে ক হিসেবে ধরে নিয়েছিলাম, সেই হিসেবে আমাদের 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2500 জন। 13 নম্বর প্রশ্ন রয়েছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে? তাহলে নৌকাটি যদি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যায়, আবার পুনরায় ফিরে আসতে গেলে নৌকাটিকে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে হবে। আমাদের স্রোতের অনুকূলে গেলে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়, আবার স্রোতের প্রতিকূলে ফেরত আসলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়। আমরা প্রথমে নির্ণয় করেছি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। নৌকাটি গিয়েছে 33 কিলোমিটার এবং সময় লেগেছে 3 ঘন্টা। সেটাকে 3 দিয়ে ভাগ করে দিলে বের হয়ে আসে 11 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ নৌকাটি 11 কিলোমিটার পার ঘন্টায় গিয়েছে। এর মধ্যে আবার নৌকার গতিবেগ হচ্ছে 7 ঘন্টা। আমরা যখন 11 থেকে 7 বিয়োগ করে দিব তাহলে স্রোতের গতিবেগ পাচ্ছি আমরা 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে ফিরে আসার সময় এই নৌকাটির বেগ হবে 7 বিয়োগ 4 সমান হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি ফেরত আসলে ঘন্টায় 3 কিলোমিটার স্রোতের প্রতিকূলে আসতে পারবে। সেই হিসেবে 33 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে 33 ভাগ 3 সমান হচ্ছে 11 ঘন্টা। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 11 ঘন্টা। 14 নম্বর প্রশ্ন রয়েছে যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের 45 মিনিট এবং রহিমের 30 মিনিট সময় লাগে, তবে উভয়ে একত্রে ওই কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে? আমরা সহজভাবে অঙ্কটি সম্পন্ন করেছি। প্রথমে লিখলাম করিম 1 মিনিটে করে, যেহেতু সম্পূর্ণ কাজটি করতে 45 মিনিট লাগবে, 1 মিনিটে করতে পারবে 45 ভাগের 1 অংশ। এরপরে লিখলাম রহিম 1 মিনিটে করে, রহিম সম্পূর্ণ কাজটি করে 30 মিনিটে, তাই 1 মিনিটে করতে পারবে 30 ভাগের 1 অংশ। করিম ও রহিম দুজনে 1 মিনিটে করবে, তাহলে 45 ভাগের 1 এর সাথে 30 ভাগের 1 অংশ যোগ করে দিতে হবে। আমরা যোগ করার জন্য 45 এবং 30 এর লসাগু নিব এবং সেটি হচ্ছে 90। 45 এবং 30 এর লসাগু নিলে আমাদের উপরে থাকে 2 যোগ 3, 2 এর সাথে 3 যোগ করলে আসে 5 সমান হচ্ছে 90 ভাগের 5। 90 ভাগের 5কে যখন আমরা 5 দিয়ে উপরে নিচে কাটাকাটি করব তখন 18 ভাগের 1 অংশ বের হয়ে আসবে। তাহলে দুজনেই 18 ভাগের 1 অংশ কাজ করতে পারে 1 মিনিটে। তাহলে উভয়ে একত্রে কাজ করলে কত মিনিট সময় লাগবে সেটা বের করতে গেলে আমরা লিখলাম 18 ভাগের 1 অংশ সম্পূর্ণ করে 1 মিনিটে। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ সম্পন্ন করে 1 গুণ 18 ভাগ 1, 18 ভাগের 1 এটি ভাগ করার কারণে উল্টে যাবে, সমান হচ্ছে 18 মিনিট। আমাদের 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 18 মিনিট। 15 নম্বর প্রশ্নে রয়েছে একটি সোনার গহনার ওজন 32 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? বর্তমানে এই অনুপাতটি 3:1 আছে। অনুপাতটিকে 4:1 করতে গেলে আমাদের আরও 1 অনুপাত সোনা মিশ্রণ করতে হবে। তা আমরা লিখলাম সোনা মেশাতে হবে বর্তমানে 32, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 গ্রাম। আমরা যখন এই মিশ্রণটিতে 8 গ্রাম স্বর্ণ মেশাবো তখন এই অনুপাতটি 4:1 হবে। 16 নম্বর প্রশ্নে রয়েছে ক, খ এবং গ এর বেতনের অনুপাত 7:5:3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? আমরা সহজে অঙ্কটি এখানে সম্পন্ন করে নিলাম। মনে করি ক এর বেতন যেহেতু 7 অনুপাত আমরা সেটাকে 7x ধরেছি, ক এর বেতনকে আমরা 5x ধরেছি, 5 অনুপাত, সেজন্য গ এর বেতনকে আমরা 3x ধরেছি। এরপর বলা আছে খ
খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। তাই আমরা ক্ষয়ের বেতন থেকে যখন গয়ের বেতন বিয়োগ করব তখন 222 বের হয়ে আসবে। তাই প্রশ্ন মতো বলে লিখলাম 5x বিয়োগ 3x সমান হচ্ছে 222। 5x থেকে 3x বিয়োগ করলে 2x থাকে, 2x সমান হচ্ছে 222। আমাদের x এর মান বের করতে গেলে 222কে 2 দিয়ে ভাগ করতে হবে, 222কে 2 দিয়ে ভাগ করলে 111 আসে। আমাদের কয়ের বেতন কত সেটা নির্ণয় করতে হবে। আমরা কয়ের বেতনকে 7x ধরেছিলাম, সুতরাং কয়ের বেতন হবে 7x সমান 7 গুণ 111 সমান হবে 777 টাকা। 17 নম্বর প্রশ্ন, 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? আমরা প্রথমে দেখব যে 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেটা বের করতে গেলে 96কে 4 দিয়ে ভাগ করতে হবে। 96কে 4 দিয়ে ভাগ করলে আসে 24। তাহলে 1 থেকে 96 এর মধ্যে 24টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের যেহেতু 12 এবং 96 আমাদের একটা লিমিটেশন রয়েছে, সেই হিসেবে 4 এবং 8 বাদ যাবে, আর সংখ্যা থাকে 22টি। 24টি থেকে 2টি বাদ গেলে আর 22টি থাকে। আমাদের 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 22টি। 18 নম্বর প্রশ্ন রয়েছে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় হচ্ছে সূক্ষ্মকোণ। 19 নম্বর প্রশ্ন, কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে কর্ণ। 20 নম্বর প্রশ্ন রয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 7/22। 21 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন কার ছদ্মনাম? সঠিক উত্তর মধুসূদন মজুমদার। 22 নম্বর প্রশ্ন রয়েছে এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? সঠিক উত্তর মেজর আব্দুল মজিদ। 23 নম্বর প্রশ্ন রয়েছে জসিমউদ্দিনের নাটক বেদের মেয়ে। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম সংবাদপত্র। বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে রংপুর বার্তাবহ। এটি 1847 সালের আগস্ট মাসে সাপ্তাহিক পত্রিকা হিসেবে রংপুর থেকে প্রকাশিত হয়। 26 নম্বর প্রশ্ন রয়েছে মহর্ষি কোন সমাস? সঠিক উত্তর কর্মদ্বারয়। 27 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। 28 নম্বর প্রশ্নে রয়েছে পয়জার এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পাদুকা। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে বামে তর শব্দটির অর্থ। বামে তর শব্দটির অর্থ হচ্ছে ডান। 30 নম্বর প্রশ্নে রয়েছে মনীষা শব্দের বিপরীত অর্থ নির্বোধ। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে নির্মল এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তর হচ্ছে পঙ্কিল। 32 নম্বর প্রশ্নে রয়েছে গুড়ে বালি কথাটির অর্থ কি? আশায় নৈরাশ্য। 33 নম্বর প্রশ্ন রয়েছে মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? প্রসন্ন হওয়া। 34 নম্বর প্রশ্ন যার অবস্থান নেই এক কথায় প্রকাশ কি? অনিকেতন। 35 নম্বর প্রশ্ন রয়েছে ভুল বানান কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে ভুল বানানটি হচ্ছে প্রতীতি ও জ্যামিতি। এর সঠিক বানানটি হবে প্রতীতির সঠিক বানান প রপলা ত দীর্ঘইকার ত রস্যইকার, ও জ্যামিতির সঠিক বানান হচ্ছে বর্গীয় জ জফলা আকার ম রস্যইকার ত রস্যইকার। 34 নম্বর প্রশ্ন যা নিন্দার যোগ্য নয় এর এক কথায় প্রকাশ হচ্ছে অনিন্দ। 37 নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিরীহ। 38 নম্বর প্রশ্ন রয়েছে বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? এখানে বুলবুলিতে শব্দটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী। 39 নম্বর প্রশ্ন পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় এই পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যোগ হ তরসিকার পদ্ধতি। 40 নম্বর প্রশ্ন মনস্থাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্থাপের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ম দন্ত ন বিসর্গ যোগ ত আকারতা প। 41 নম্বর প্রশ্নটি হচ্ছে নাউন অফ দি ওয়ার্ড ব্রেক ইজ। এই ব্রেক শব্দটির নাউন হচ্ছে ব্রেক ডাউন। 42 নম্বর প্রশ্ন মাইট শব্দের অ্যাডজেক্টিভ নিচের কোনটি? মাইট শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি। 43 নম্বর প্রশ্ন রয়েছে ডাস হি স্পিক ইংলিশ ওয়েল বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে। বাক্যটি এখন অ্যাক্টিভে রয়েছে এবং এই বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। ডাস হি স্পিক ইংলিশ ওয়েল এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটার জন্য আমাদের টু বি ভার্ব হিসেবে ইজ বসাতে হবে। এরপরে আমাদের অবজেক্ট হিসেবে এখানে ইংলিশ রয়েছে সেটাকে সাবজেক্ট করতে হবে এবং মূল ভার্ব হচ্ছে স্পিক, সেটাকে ফার্স্ট পার্টিসিপল করলে হবে স্পোকেন। তাই 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম।
44 নম্বর প্রশ্ন রয়েছে অল হিজ পিপলস লাইক হিম, বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে অল হিজ পিপলস লাইক হিম। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং এই সেন্টেন্সটির অবজেক্ট হচ্ছে হিম। আমরা যখন তাকে সাবজেক্ট করবো হি হয়ে যাবে। এরপর এখানে টু বি ভার্ব হিসেবে ইস বসাতে হবে। মূল ভার্বে রয়েছে লাইক, সেটাকে ফার্স্ট পার্টিসিপল করলে হয়ে যাবে লাইকড। এরপরে বাই দিয়ে সাবজেক্ট হিসেবে অল হিজ পিপলস রয়েছে, সেটাকে অবজেক্ট করে দিতে হবে। তার মধ্যে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হি ইজ লাইকড বাই অল হিজ পিপলস। 45 নম্বর প্রশ্ন আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার, দ্য ইনডিরেক্ট ন্যারেশন অফ দিস সেন্টেন্স ইজ। তাহলে আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার, এই সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করতে হবে। তাহলে ইনডিরেক্ট করতে গেলে আমাদের প্রথম আনিস রয়েছে, আনিসকে সাবজেক্ট করতে হবে এবং রিপোর্টিং ভার্ব হিসেবে সেড বসবে। এরপরে কনজাংশন হিসেবে বসবে দ্যাট। তাহলে আনিস সেড দ্যাট। এরপরে সাবজেক্ট হচ্ছে আই, আমাদের আই হচ্ছে ফার্স্ট পার্সন হলে সেটাকে ন্যারেশন পরিবর্তন করতে গেলে মূল সাবজেক্টকে অনুসরণ করে মূল সাবজেক্ট হচ্ছে আনিস, আনিসের পরিবর্তে এখানে হি বসবে। এরপরে মাস্ট রয়েছে, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাতে হয়। তাহলে আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। 46 নম্বর প্রশ্ন হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, দি লায়ন রোট অ্যাট দি মাউস, চুজ দি কারেক্ট ন্যারেশন। এটি এখন ডাইরেক্ট ন্যারেশনও রয়েছে, আমাদের এই সেন্টেন্সটিকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। আমাদের এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে দি লায়ন এবং অবজেক্ট হচ্ছে দ্য মাউস। এখানে রয়েছে দি লায়ন রোট অ্যাট দি মাউস, আমরা এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করলাম। দি লায়ন রোট অ্যান্ড আস্কড দ্য মাউস। এখানে আস্কড ব্যবহার করা হয়েছে, তার কারণ হচ্ছে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং শুরুতে হাউ রয়েছে, তাই আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহার করেছি। তাই আমরা এটাকে পরিবর্তন করে করলাম দি লায়ন রোট অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ ইট ডেয়ার টু ওয়েক হিম আপ। 47 নম্বর প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ। এখানে 4টি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি কপিড দ্য আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড। 48 নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি ইজ অ্যাংরি উইথ মি। 49 নম্বর প্রশ্ন রয়েছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস এই ফ্রেজটির অর্থ হচ্ছে অনিয়মিত এবং সেটি হচ্ছে ইরেগুলারলি। 50 নম্বর প্রশ্ন রয়েছে ফ্যাক অ্যান্ড মিনস, ফ্যাক অ্যান্ড শব্দটির অর্থ হচ্ছে দি লাস্ট পার্ট, শেষ অংশ। 51 নম্বর প্রশ্নটি হচ্ছে দি আইডিয়ম ব্রিন টু বুক এর অর্থ। ব্রিন টু বুক এই শব্দটির অর্থ হচ্ছে তিরস্কার করা এবং এর সঠিক অর্থ হবে রিভিউ। 52 নম্বর প্রশ্ন রয়েছে হি ফ্রাইটস হিমসেলফ ড্যাশ হিজ ওয়েলথ, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে, এখানে সঠিক প্রেপোজিশনটি বসবে অন। 53 নম্বর প্রশ্ন রয়েছে দি বয় ওয়ান্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিট, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। ওয়ান্ডার্সের পরে প্রেপোজিশন হিসেবে যে শব্দটি বসবে সেটি হচ্ছে অ্যাট। 54 নম্বর প্রশ্ন এখানে ক্যাটাস্ট্রফি এই শব্দটির বানান রয়েছে এবং এর সঠিক বানান হবে CATASTROPHE। 55 নম্বর প্রশ্ন রয়েছে সোস দি কারেক্ট স্পেলিং, এখানে ডিসেন্ট্রি শব্দের কারেক্ট স্পেলিং রয়েছে এবং সেটি হচ্ছে DYSENTERY। 56 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দি এক্সপেল, এক্সপেল শব্দটির অর্থ হচ্ছে বহিষ্কার করা, যার বিপরীত শব্দ হবে অ্যাডমিট, ভর্তি করা। 57 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দি রিমেম্বার, রিমেম্বার শব্দটির সিনোনিম হচ্ছে রিকালেক্ট। 58 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার, এই সোমবার শব্দটির অ্যান্টোনিম হবে ব্রাইট। 59 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড নেসেন্ট, এই শব্দটির অর্থ হচ্ছে বিগিনিং। 60 নম্বর প্রশ্ন হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার, জেন্ডার হচ্ছে 4 প্রকার, আমাদের 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4 টাইপস। আমাদের 61 নম্বর হতে প্রশ্নগুলো সাধারণ জ্ঞান অংশ হতে এসেছে। 61 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়, মাইটোকন্ড্রিয়া। 62 নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। 63 নম্বর প্রশ্নটি হচ্ছে হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। 64 নম্বর প্রশ্ন কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন, কোনো বস্তুর ভর থেকে ওজন বের করতে গেলে সেটাকে 9.8 দিয়ে গুণ করতে হবে, 10কে 9.8 দিয়ে গুণ করলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে 98 নিউটন। 65 নম্বর প্রশ্নটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন, ডক্টর ওটো। 66 নম্বর প্রশ্ন টলেমি কে ছিলেন, জ্যোতির্বিদ। 67 নম্বর প্রশ্ন রয়েছে ইন্টারনেট কবে চালু হয়, 1969 সালে। 68 নম্বর প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে, সঠিক উত্তর সংস্কৃত কলেজ। 69 নম্বর প্রশ্নটি হচ্ছে আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত,
সঠিক উত্তর পারস্য উপসাগরে। 70 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর মালয়েশিয়া। 71 নম্বর প্রশ্ন রয়েছে বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। 72 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা থাকে? সঠিক উত্তর 3 প্রকার। 73 নম্বর প্রশ্ন জেনেটিক কোডের আবিষ্কারক কে? সঠিক উত্তর ডক্টর কুরানা। 74 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ 5 লিটার। 75 নম্বর প্রশ্নে রয়েছে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। 76 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। 77 নম্বর প্রশ্ন হচ্ছে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? সঠিক উত্তর বায়বীয় পদার্থ। 78 নম্বর প্রশ্ন হচ্ছে সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। 79 নম্বর প্রশ্ন রয়েছে কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? সঠিক উত্তর থাইল্যান্ড। 80 নম্বর প্রশ্নটি হচ্ছে পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে পূর্ব সংগঠিত প্রাথমিক ও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আরও প্রশ্নসমূহ সমাধান করা হবে।